নাহিদ সাহেব তো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি রাষ্ট্রপতির কাছে শপথ কেন নিয়েছিলেন? রাষ্ট্রপতি ফ্যাসিবাদের দোসর ওনারা বলছেন। তারা যখন দণ্ডিত হন, ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসি হয়, তখন বিএনপি তো শোক রাজনৈতিকভাবে জানায়নি দলের পক্ষ থেকে। তাহের সাহেব উনি উঠে কিন্তু একটা বক্তব্য দিলেন। তো উনি কোথা থেকে ফ্লোর নিলেন, কার কাছ থেকে ফ্লোর নিলেন, এইটা নিয়ে আমি ঠিক বুঝতে উঠতে পারলাম না যে ঘটনাটা কি ঘটলো। নাহিদ সাহেব যে দল, তারা যে বিক্ষোভ করলেন, এই জায়গায় তার জায়গায় যদি একটি শ্রমিক সংগঠন এই ঈদের সময় তার বকেয়া বেতন বা বোনাসের দাবিতে আন্দোলনটা করতে, তারা কি দাঁড়াতে পারতেন? ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ অনুষ্ঠিত হলো। স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন, তারা দায়িত্ব পালনও করলেন। কিন্তু আসলে কি ঘটলো প্রথম অধিবেশনে, কি দেখলাম? যত জল্পনা কল্পনা এবং শঙ্কা সম্ভাবনা অনেক কিছু আলাপ হয়েছে এতদিন, এই সব কিছু নিয়ে কি ঘটলো আমরা তা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন কাজী সাজিদুল হক, আপনাকে স্বাগত চর্চায়। আপনি এই যে আজকে তো অধিবেশন নিশ্চয়ই দেখেছেন, যে সরাসরি সম্প্রচারও হয়েছে। তো এই যে এরপরে আমরা দেখলাম যে খুবই চমৎকারভাবে বিভিন্ন জায়গায় যে প্রথম অধিবেশনে এই হট্টগোলের সংসদ আমরা প্রথম দিনই পেলাম। এই হট্টগোলটা আসলে কি ইঙ্গিত করছে? আমি আসলে মানে যখন হট্টগোল যে ঘটনাটা আপনি বললেন তার একটু আগে, মানে যখন অধিবেশনটা শুরু হলো, আমরা কিন্তু একটু আমাদের পরিচিত যেই সংসদ তার থেকে একটু ভিন্ন জিনিস দেখলাম। যে আমরা জানি যে কোরআন তেলাওয়াত হওয়ার আগে স্পিকার বসেন, স্পিকার হাউস কন্ডাক্ট করা শুরু করেন। এবার কিন্তু সেটা হয়নি। এবার যেটা হয়েছে, সংসদ সচিব তিনি হাউসকে অ্যাড্রেস করেছেন যে একটি পরিস্থিতি যে স্পিকার এবং ডেপুটি স্পিকার নেই। এটা আমি যতটুকু সংসদ কাভার করেছি বা আমার পূর্ববর্তী আমার মানে রিপোর্টিংয়ে যারা সিনিয়র ছিলেন তাদের কাছ থেকেও যতটুকু শুনেছি, যে খুব নিকট অতীতে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কারণ স্পিকার ডেপুটি স্পিকার সবসময় ছিল। স্পিকার ডেপুটি স্পিকার না থাকার কারণেই যে এই জিনিসটা হলো, আমার কাছে একটু প্রথমে অগোছালো লেগেছে। কোন জায়গায় অগোছালো? সংসদ নেতা একজনকে সভাপতিত্ব, খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতিত্ব করার জন্য প্রস্তাব করলেন। সংসদ নেতা উঠে বক্তব্য রাখলেন। সেই প্রস্তাবকে সমর্থন করলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খন্দকার মোশাররফ হাউসে মানে উনি কন্ডাক্ট করার জন্য যাবেন, স্পিকারের চেয়ারে বসবেন, তার আগে বিরোধী দলীয় উপনেতা, মানে এখন অফিসিয়ালি উপনেতা কিনা আমার একটু সন্দেহ আছে, জামাতের তাহের সাহেব, উনি উঠে কিন্তু একটা বক্তব্য দিলেন। তো উনি কোথা থেকে ফ্লোর নিলেন, কার কাছ থেকে ফ্লোর নিলেন, এইটা নিয়ে আমি ঠিক বুঝতে উঠতে পারলাম না যে ঘটনাটা কি ঘটলো। মানে প্রসিডিংসের বাইরে থেকে ঘটনাটা ঘটে গেল? হ্যাঁ, মানে প্রসিডিংসের বাইরে বলতে সচিব যেটা করেছেন এটা কিন্তু রুলস অফ প্রসিডিউর মেনেই করেছেন। যে রুলস অফ প্রসিডিউর 12-তে আছেন যে উনি সংসদকে নোটিশ করবেন, প্রস্তাব করবেন। এবং এখানে কিন্তু আজকে দৃষ্টান্তও দেওয়া হয়েছে। দৃষ্টান্ত দেওয়া হচ্ছে আমাদের 1972 সালে গণপরিষদে এই ঘটনা ঘটেছিল। তখন সংসদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নাম প্রস্তাব করেছিলেন। সংসদ নেতা তার বক্তব্যেও কিন্তু বঙ্গবন্ধুর রেফারেন্স টেনে এই ঘটনাটা বলেছেন। তাহলে স্পিকার হিসেবে একজন সভাপতি যিনি যখন যাচ্ছেন, তার মধ্যে বিরোধী দলের উপনেতা উঠে বক্তব্য দিচ্ছেন, মানে আমার কাছে এই জিনিসটা এখনো ধোঁয়াশা। কে ফ্লোর দিল, কার কাছ থেকে ফ্লোর নিল? কারণ এটা তো সংসদ। মানে এই টকশোতেও কিন্তু কথা বলতে গেলেও কিন্তু আমার আপনার থেকে এক ধরনের একটা কিউ লাগে বা অনুমতি লাগে, বা এখানে এটা আমি দেখিনি। জাতীয় সংসদে তো আসলে আইন প্রণয়নের জন্য গেছেন আইনসভা, সবচেয়ে বড় বিষয় আইনসভার জায়গা থেকে, যদিও আমাদের এখানে উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে বেশি জড়িত হয়ে পড়েন, এটা আমাদের রেওয়াজের মতো হয়ে গেছে অনেকটা। এবং আইনি যে জায়গা বা রাষ্ট্রের পরিচালনার জায়গা, সেই জায়গায় কিছুটা বহু বছর ধরেই একটা বিচ্যুত দশা আছে আসলে। তো আমি হট্টগোলের জায়গাটাতে যাওয়ার আগে, যে আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেনই, যে এই যে স্পিকার ডেপুটি স্পিকার যেভাবে নির্বাচিত হলো, এই পদ্ধতিগত জায়গা, এটা রেফারেন্স ধরেই এসেছেন। এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ তিনি স্পিকার নির্বাচিত হয়েছেন, কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। এরপরে আমরা দেখলাম যে উনি যখন রাষ্ট্রপতির ভাষণের জন্য আহ্বান করলেন, এটা একদমই যেই বিধান বা রেওয়াজ অনুযায়ী, যে প্রত্যেক সংসদের অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ, এবং এটা তো একদমই ত্রয়োদশ সংসদের প্রথম দিন। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে মানে প্ল্যাকার্ড নিয়ে এক ধরনের হট্টগোল বলি বা বিক্ষোভ বলি, বা যদি বলি যে এটা এক ধরনের
নাকচ করার বিষয়, সেটা আমরা দেখলাম। এই বিষয়টা প্রিভিয়াস আপনার স্মরণে, আপনি যেহেতু সংসদ বিটে ছিলেন দীর্ঘদিন। রাষ্ট্রপতির বক্তব্য যখন মানে দিতে এসছেন বা রাষ্ট্রপতিকে এভাবে বয়কট করার ওরকম কোনো ইতিহাস আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বা আমার জানাশোনার মধ্যে নেই। একবার এটা হয়েছিল সম্ভবত এটা 80-র দশকের শেষের দিকে কোনো একটা সময়, সেইবার আওয়ামী লীগ সংসদে যায়নি, তারা সংসদের বাইরে ছিল। সংসদের ভেতরে এই ধরনের প্রতিবাদ তারা করেনি। এখানে আরেকটা কথা বলে রাখি, সংসদের ভিতরে প্রতিবাদ করার কিন্তু অধিকার প্রত্যেকটা এমপির আছে, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু সংসদে কিভাবে প্রতিবাদটা জানানো হবে, মানে ওয়াকআউট তো হবে, হট্টগোল হবে এই সংসদে, মানে বিতর্ক হবে, বিতর্কেরই জায়গা। বিতর্কেরই জায়গা। এবং আমাদের সংসদে কিন্তু সবচেয়ে অভাব হচ্ছে বিতর্কের। এখানে সবই হয়, বিতর্ক হয় না। এবং আজকে বিরোধী দলীয় নেতা জামাতের আমির, উনি একটা কথা কিন্তু নতুন স্পিকারকে স্বাগত জানানোর সময় বলেছেন, যে তিনি বলেছেন যে অতীতে সংসদে চরিত্র হনন হতো, উনি আশা করেন এই সংসদে যেন সেটা না হয়, স্পিকারের কাছে ব্যক্তিগত আক্রমণ না হয়। এখন আমাদের যিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তাকে নিয়ে নানান সেক্টরের পলিটিক্যাল নানান জায়গা থেকে অনেক ধরনের বিরোধিতা আছে, তাকে অপসারণের নানান সময় দাবি উঠেছে। এবং আপনার মনে থাকার কথা যে অন্তর্বর্তী সরকারের চলাকালীন একটা সময় এসে এই দাবিটা খুব হলো, বঙ্গভবনের উদ্দেশ্যে কিন্তু কিছু মানুষ মিছিল নিয়ে গেল। তখন বিএনপি কিন্তু তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে এই জিনিসটাকে একটু সলভ করতে চেয়েছিলেন, যে কোনো সাংবিধানিক সংকটে যেন পড়তে না হয়। আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির প্রধান, উনি কিন্তু রাষ্ট্রপতির অভিশংসনের কথা বলেছেন, যে দাবি করেছেন বা ওনারা দাবি তুলবেন, এরকম ইঙ্গিত দিয়েছেন। নাহিদ সাহেব তো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি রাষ্ট্রপতির কাছে শপথ কেন নিয়েছিলেন? রাষ্ট্রপতি ফ্যাসিবাদের দোষর ওনারা বলছেন, আজকে সেই প্ল্যাকার্ডও তোলা হয়েছে, ওই সময় কেন শপথটা নিলেন? আর একটা ঘটনা, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সাবেক উপদেষ্টা, তিনি আজকে সংসদের বাইরে বিক্ষোভ করেছেন, রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে ইত্যাদি ইত্যাদি। উনিও তো শপথ নিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে। আপনি জানেন যে সংসদ অধিবেশনের আগে ঢাকা মহানগর পুলিশ সংসদ এলাকায় একটি নির্দেশনা জারি করে, যে এই এলাকার মধ্যে কোনো ধরনের নির্দেশনা গতকাল জারি হয়েছে যে বিক্ষোভ মিছিল এগুলো করা যাবে না। ওনারা কিন্তু বিক্ষোভ করেছেন প্ল্যাকার্ড সহ। আমার প্রশ্ন হচ্ছে, নাহিদ সাহেব দল তারা যে বিক্ষোভ করলেন, এই জায়গায় তার জায়গায় যদি একটি শ্রমিক সংগঠন এই ঈদের সময় তার বকেয়া বেতন বা বোনাসের দাবিতে আন্দোলনটা করতে, তারা কি দাঁড়াতে পারতেন? আমি যদি তাদেরকে পারমিশন দেই, পুলিশ যদি কিছু না বলে, তাহলে ওটাও তো একটা গণতান্ত্রিক দাবি, তার বেতন বোনাসের না। সেই জায়গায় তো শ্রমিক সংগঠনের তো সেই জায়গায় দাঁড়াতে পারবার, মানে আমরা অন্তত রেওয়াজ যা দেখি বাংলাদেশে, সেটা হচ্ছে শ্রমিক সংগঠনের বা বকেয়া বেতনের মজুরি বা বোনাসের দাবিতে যত আন্দোলন হয়েছে, সেটা এমনকি শাহবাগে করুক আর হচ্ছে মতিঝিলেই করুক, কোথাও আসলে শ্রমিকরা দাঁড়াতে পারে না, শ্রমিকরা দাঁড়াতে পারে না। বা আমি বলছি শ্রমিক, আচ্ছা শ্রমিকদেরটা আপনি কোথাও দাঁড়াতে দেন না, অন্য কোনো নাগরিক সংগঠন তারা যদি আজকে দাঁড়াতো, তাহলে কি হতো? মানে আপনি রাষ্ট্রপতির অপসারণ চান, অবশ্যই আপনার দাবি থাকতেই পারে। আপনি রাষ্ট্রপতিকে ফ্যাসিস্টের দোষর মনে করছেন, আপনি রাষ্ট্রপতিকে আজকে মানে বলেওছেন যে তিনি ফ্যাসিবাদের দোষর, ফ্যাসিস্টের দোষর। এবং সংসদের কার্যপ্রণালী বিধিতে বলা আছে যে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। রাষ্ট্রপতি একজন ব্যক্তি না, রাষ্ট্রপতি একজন প্রতিষ্ঠান, ইনস্টিটিউট। শাহাবুদ্দিন একটি নাম, তিনি যে পদে বসে আছেন সেটা একটি প্রতিষ্ঠান, রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান। তিনি নিয়ম মেনে, সংবিধান মেনে, যেই সংবিধানের অধীনে কিন্তু শপথ নিয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওই শপথ অনুষ্ঠানে কিন্তু আজকের বিরোধী দলীয় নেতা ছিলেন, অন্য অনেকে, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টা, উনি কিন্তু আজকে হাউসে ছিলেন। তখন উনি ফ্যাসিস্টের দোষর ছিলেন না। তাহলে ওই ব্যক্তিকে আপনি কিন্তু আক্রমণ করেছেন। সংসদে রুলসে বলা আছে আপনি আক্রমণ করতে পারবেন না, সেই ব্যক্তির সামনে দাঁড়িয়ে। এখন নাহিদ ইসলাম বা হচ্ছে যারা প্ল্যাকার্ডটি ঝুলিয়েছে, তারা বলতে পারে যে আমরা তো রাষ্ট্রপতির নাম নিইনি, আঙ্গুল তুলে স্লোগান দেওয়া হয়েছে। আঙুল যদি হচ্ছে বলা হয় যে আমি হচ্ছে অলক্ষ্যে আঙুল তুলেছিলাম, যে এই যে স্থাপনা, এই যে আইনসভা, এই আইনসভার দিকে আঙুল তুলে বলেছিলাম যে এখানে কোনো দোষর থাকতে পারবে না, তাহলে তো এটা একটা ব্যাখ্যা তারা দিতে পারে। হ্যাঁ, সংসদের কিছু রেওয়াজ আছে। যেমন আপনি খেয়াল করবেন, সংসদের স্পিকার যেখানে বসেন আর সংসদ সদস্যরা যেখানে বসেন, মাঝখানে একটা ইউ শেপ একটা জায়গা আছে। এই জায়গাটাতে সাধারণত সংসদের যে স্টাফ যারা কাজ করেন, খুব একটা ওই জায়গাটাতে তারা যান না।
অত্যন্ত প্রয়োজন না হলে, এমনকি সংসদ সচিবালয়ের যারা দায়িত্বরত থাকেন সংসদ অধিবেশন পরিচালনার ক্ষেত্রে, তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট জায়গা ওখান থেকে নামেন না। ওর একটা জায়গায় দাঁড়ান, চিফ হুইপের সঙ্গে যদি কথা বলার থাকে বা চিফ হুইপ যদি তাদেরকে বা সংসদ নেতা যদি তাদেরকে কিছু বলেন, ওনারা ওই পর্যন্ত এসে কথা বলেন। এবং সাধারণত কোনো এমপিও ওখানে ওঠেন না, এটা একটা রেওয়াজ, এটা কোনো লিখিত আইন নেই। আজকে কিন্তু আমরা দেখেছি একজন এমপি ওখানে উঠে গিয়েছিলেন যখন রাষ্ট্রপতি বক্তব্য দিয়েছেন, ঠিক তখনই বিরোধী দলের হুইপ জনাব হাসনাত আবদুল্লাহ, ওনার সংসদের নাম হচ্ছে আবুল হাসনাত, উনি কিন্তু রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে আঙ্গুল তুলে স্লোগান দিয়েছেন। রাষ্ট্রপতি ডায়াসের থেকে খুব বেশি দূরত্ব নয়, এবং উনি যখন এই স্লোগানটি দিচ্ছেন বা রাষ্ট্রপতির দিকে হাত তুলছেন, তখন ওখানে একজন সংসদ সদস্য ইতিমধ্যে উঠে গেছেন। তখন বিরোধী দলীয় উপনেতা যে পরিস্থিতিটা সামাল দিয়েছেন, ওনাকে উঠতে হয়েছে যে এই কাজটা করেছেন। আমি বারবারই বলছি, এই প্রতিবাদ করার অধিকার প্রত্যেকটি সংসদ সদস্যের আছে, প্রত্যেকটি মানুষের আছে যে তার বক্তব্য জানানোর। কিন্তু এই যে সংসদের প্রথম দিন, আমরা এর আগের যে সংসদগুলো অনেক ধরনের নানান ধরনের সমালোচনা, নানান অভিযোগ, এবং সেই অভিযোগগুলো কোনো অমূলক নয়, বেশিরভাগই সত্যি, সেগুলো আমরা দেখে এসেছি। এবং সেখান থেকে একটা সাধারণ মানুষের, আমি আমার পরিচিত যেই পেরিফেরি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তারা চায় একটা সংসদ যেখানে মানুষের কথা নিয়ে আলোচনা হোক। তারাও বলছেন তারা জনগণের কথা বলতে চান। রাষ্ট্রপতিকে তারা বয়কট করেছেন, 100 বার তারা করতে পারেন, সেটা তো প্রক্রিয়া আছে, তারা বয়কট করে চলেও গেছেন। প্ল্যাকার্ড দেখানো, আমি ওয়াকআউট করে গেলেই ওয়াকআউট, বা ওনারা দাঁড়িয়ে প্রতিবাদও করেছেন, এটা সব সময় হয়। বিএনপি যখন এর আগে বিরোধী দলে ছিল তারাও করেছে, আওয়ামী লীগও করেছে, ওয়াকআউট তো মানে এটা তার অধিকার। কিন্তু যেইভাবে স্লোগান দিয়ে হট্টগোল করে এইটা হলো, এইটা আসলে সংসদীয় আচরণ কিনা এই জায়গাটা নির্ধারণ করার একমাত্র এখতিয়ার স্পিকারের, সেটা উনি করতে পারেন। আমার কাছে বিষয়টা একটু প্রশ্নবিদ্ধ মনে হয়েছে, কারণ সংসদের যে কোড অফ কন্ডাক্ট, সেটা এখানে এইভাবে প্রতিবাদ করাটা যায় কিনা এটা আসলে একটু পরীক্ষা করা দরকার। এটা মাননীয় স্পিকার হয়তো দেখবেন। আমি এই জায়গাটাতে একটা জিনিস একটু বলতে চাই। আমরা এই সংসদ অধিবেশন, প্রথম অধিবেশন বসবার আগে বিভিন্ন জনের, বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে আমরা কথা বলেছি। এই প্রসঙ্গ স্বাভাবিকভাবেই এসেছে, এবং সেখানে একটা খুবই সাধারণ একটা ব্যাপার বা সাধারণ প্রশ্ন হিসেবে সামনে এসেছে, যেহেতু প্রচুর চ্যালেঞ্জ এই সংসদের সামনে, প্রচুর সংকট এবং সম্ভাবনা দুটোই আছে, বারবারই বিশেষজ্ঞরা বলেছেন। এবং একটা বিষয় এসেছে, অন্তত আমার মনে পড়ে যে আমি প্রশ্ন করেছি বা আপনি প্রশ্ন করেছেন বা বিভিন্ন জন আমরা প্রশ্ন তুলেছি যে বিষয়টা কি হবে, যে সংসদেও আছি, রাস্তায়ও আছি, এই ধরনের একটা বার্তা কিন্তু আমরা জামায়াত ইসলামের তরফ থেকেও একভাবে আমরা পেয়েছিলাম। আপনি কি মনে করেন আজকে যে প্রথম অধিবেশনের প্রথম দিন যেটা আপনি দেখলেন, সেখানে এই মানে রাস্তায় থাকা বলতে তো আসলে আন্দোলন, বিক্ষোভ, মিছিল, এটাকে আমরা বুঝি, সেই মিছিলটা কি আসলে সংসদের ভেতরে প্রবেশ করে গেল? সংসদের ভিতরে মিছিল আগেও হয়েছে। বিএনপি যখন বিরোধী দলে ছিল, বিভিন্ন সময় মানিক মিয়া এভিনিউতে তারা মিছিল করেছে, মানিক মিয়া এভিনিউ থেকে মিছিল করে সংসদের ভিতরে ঢুকে সেখানে সমাবেশ করেছে, মিছিল করতে করতে সংসদ ভবনের ভিতরে ঢুকেছে। আমি নিজে রিপোর্টার হিসেবে এগুলো কাভার করেছি। স্পিকারের অফিসের সামনে তারা যেটা মানে অবস্থান কর্মসূচি পালন করেছেন, তখন স্পিকার ছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এইগুলো কিন্তু সংসদে হয়, এটা বিভিন্ন দেশের পার্লামেন্টেও হয়। বাংলাদেশের পার্লামেন্ট কিন্তু একদিক থেকে খুব সভ্য, বাংলাদেশের পার্লামেন্টে হাতাহাতি হয়নি এখন, মানে অনেক আগে হয়েছিল। আমি এই পয়েন্টে জিজ্ঞেস করছি আসলে, যে মানে অধিবেশন চলাকালে আমরা কি সেরকম কোনো অভিজ্ঞতা পাওয়ার সম্ভাবনা বলি বা আশঙ্কা বলি, সেটা কি তৈরি হলো কিনা? এখন দেখুন, গত 1.5 বছরে মানে বাংলাদেশটা একটা মবের মুল্লুক হয়েছে। এই মব এখনো কিন্তু ছোট ছোট কিছু জায়গায় অনেক সময় দেখা যাচ্ছে, নাগরিক পেরিফেরিতে নানান জায়গায় কিন্তু কিছু মবের ইয়ে আছে। যদিও আমাদের এখনকার সরকার বলেছে যে তারা মব বরদাস্ত করবে না। এইটা নিয়ে না মানুষ না এখন মনে করে যে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরে যেতে দেখেছি, কিন্তু মানুষ কিন্তু মনে করে যা ইচ্ছা তাই করা যায়। তো এইটা সরকারের উপরে ডিপেন্ড করবে যে তারা আসলে কতটুকু এটা নিয়ন্ত্রণ করতে পারবে। একই সঙ্গে বিরোধী দলের সদস্যদেরও এক ধরনের মানে সেই দায়িত্বশীলতার জায়গাটা থাকা উচিত যে তারা প্রতিবাদটাকে কিভাবে করবে। পথ সংসদে এসে মিলবে, আমি এটাই চাই। একজন নাগরিক হিসেবে, একজন মানে সাংবাদিক হিসেবে আমি মনেই করি পথের দাবি সংসদেই আসা উচিত, কারণ এখানেই মানুষের কথা বলা উচিত। সেটা মানে হতেই পারে, এবং এখানে পুরো মন্ত্রিসভা, পুরো সরকার, সংসদ নেতা সবাই কিন্তু দায়বদ্ধ।
তাকে প্রশ্ন করতে পারছে, আমি প্রশ্ন করতে পারছি না, কিন্তু আমার প্রশ্ন একজন সংসদ সদস্য, একজন প্রতিনিধি, জনপ্রতিনিধি তিনি তুলতে পারছেন। কিন্তু আমি একজন জনপ্রতিনিধি বা একজন সংসদ সদস্যের কাছে কি আশা করি? আমি আশা করি তিনি আমার কথাটি বলবেন, আমার জন্য প্রতিবাদ করবেন, তিনি সংসদীয় সভ্যতা, সংসদীয় আচরণ মেনে চলবেন, এটাই আমার চাওয়া। সেটা যদি থাকে তাহলে পথ সংসদে মিশলে আসলে কোনো অসুবিধা আমি অন্তত দেখছি না। আচ্ছা, আমি আরেকটি প্রসঙ্গে আসি। শোক প্রস্তাব উঠেছে, আমরা দেখেছি মনমোহন সিং, আয়াতুল্লাহ আলী খামেনি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারপারসন ছিলেন, তার বিষয়ে শোক প্রস্তাব উঠেছে এবং মোটামুটি 31 জন সংসদ সদস্যের নামে শোক প্রস্তাব উঠেছে। এরপর আস্তে আস্তে আরও কিছু শোক প্রস্তাব ওঠে। শোক প্রস্তাবের মধ্যে আমরা দেখেছি যে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত এবং দণ্ড কার্যকর হওয়া বেশ কয়েকজনের নামও শোক প্রস্তাবে এসেছে। এই যে বিষয়টি, এটা নিয়ে বেশ একটা সমালোচনা হচ্ছে এবং বিশেষত সোশ্যাল প্ল্যাটফর্মের দিকে তাকালে আমরা দেখব যে এটা ব্যাপক এক ধরনের সমালোচনা জায়গা তুলেছে। এই জায়গাটা নিয়ে আপনি কি বলবেন? প্রথমত একটা কথা একটু বলে রাখি যে শোক প্রস্তাব, সংসদের শোক প্রস্তাব উত্থাপন হয়, এটা দীর্ঘদিনের রেওয়াজ। কোনো সিটিং এমপি মারা গেলে শোক প্রস্তাবের পরে হাউস অ্যাডজন্ট হয়, অধিবেশনের মুলতবি হয়। তারপরে সাবেক সংসদ সদস্যের যখনই মারা যান না কেন তার নামটি আসলে শোক প্রস্তাব হয়। সারা বিশ্বের যে কোনো ইয়েতে মারা গেলে শোক প্রস্তাব হয়। এই যে আজকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের নাম যে শোক প্রস্তাব হিসেবে উঠল, আমরা দেখলাম যে যখন স্পিকার নামগুলো প্রস্তাব করছেন, তারপরে উনি নিজে থেকে কিছু নাম বললেন, তার মধ্যে নাম ছিল বিএনপি সাবেক নেতা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা। তারপরে চিফ হুইপ উঠলেন, চিফ হুইপ উঠে আরও কিছু নাম প্রস্তাব করলেন এবং তারা হচ্ছে জামাতের নেতা যারা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত। আমি এখানে একটু আশ্চর্য হয়েছি। এই যে মানুষগুলোর নাম তিনি বলেছেন, তারা যখন দণ্ডিত হন, ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসি হয়, তখন বিএনপি তো শোক রাজনৈতিকভাবে জানায়নি দলের পক্ষ থেকে। আমি নিজে জানি, তাদেরকে ফোন করা হয়েছিল যে আপনারা কোনো শোক জানাবেন কিনা, তারা বলেছে নো কমেন্ট। ওই সময় আমি তখন রিপোর্টার, মাঠের রিপোর্টার, আমার সামনেরই ঘটনা, তারা তো তখন কোনো শোক জানায়নি। এখানে একটা যুক্তি দিতে পারে যে এই মানুষগুলো রাজনৈতিক হত্যার শিকার, এই কথাটা তো জামাত ইসলাম বলে, তাদের নেতা জামাত ইসলাম বলুক। বিএনপি তো নির্বাচনের আগে তারা তো বলেছে যে তারা মুক্তিযুদ্ধের যেই মানে মূল চেতনাকে তারা ধারণ করে। বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কমান্ডার ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন। জিয়াউর রহমানের দল, তার দলের এখনকার চিফ হুইপ, সংসদের চিফ হুইপ, উনি কিন্তু প্রথম নামটা প্রস্তাব করলেন। জামাত নাম প্রস্তাব করেছে, সেটা করতেই পারে, তারই তো দলের নেতা। এবং মানে এই ইস্যুটাকে তো জামাত ডিজোন করে না, যে তার নেতাকে তারাই বলে যে এটা রাজনৈতিক হত্যার শিকার। কিন্তু বিএনপি এটা মানে কিভাবে করলো? এই সংসদে কিন্তু একটা প্রস্তাব নেওয়া হয়েছিল যে যুদ্ধাপরাধীদের বিচার হোক। সেই প্রস্তাব ওঠার পরে, সংসদে প্রস্তাব ওঠার পরে, সেই সংসদে কিন্তু বিএনপি ছিল 2000 মানে নবম জাতীয় সংসদে, সেই প্রস্তাব কিন্তু পরবর্তীতে যখন সংসদ গ্রহণ করে, তারপরে সরকার কিন্তু এই ট্রাইব্যুনাল গঠন থেকে শুরু করে আইন সংশোধন, নানান ধরনের এই কাজগুলো করে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বিচার নিয়ে অনেক ধরনের কথা আছে, নানান কন্ট্রোভার্সি আছে, কিন্তু এটা সর্বোচ্চ আদালত পর্যন্ত গিয়েছে। তাহলে সর্বোচ্চ আদালতের রায়ে দণ্ডিত যুদ্ধাপরাধীদের জন্য স্বাধীন বাংলাদেশের সংসদ, যেই সংসদও কিন্তু মুক্তিযুদ্ধের লাখো শহীদের রক্তের উপরে দাঁড়ানো সংসদ, সেখানে যুদ্ধাপরাধীদের জন্য শোক আনা হলো। একজন নাগরিক হিসেবে আমি এটা তো মানে এটা আমার নিন্দা জানানো ছাড়া আর কিছু বলার নেই। এবং আমি মানে বিএনপির কাছে এই প্রশ্নটা করতে চাই, যেটা আমি এর মধ্যে বলেওছি, যে তখন রাজনৈতিকভাবে তারা কেন এটা করলো না। এবং আজকে দল হিসেবে করতে পারেনি, কিন্তু এখন সংসদে তার অ্যাবসলিউট মেজরিটি নিয়ে কিন্তু এই স্টুডিওতেও কিন্তু নির্বাচনের ঠিক পরের দিন অনেক আলোচনা হয়েছে, এবং অ্যাবসলিউট মেজরিটি মানে কিন্তু আমাদের একজন আলোচক বলেছিলেন যে অ্যাবসলিউট রেসপন্সিবিলিটি। তাহলে আমি কি এই রেসপন্সিবিলিটিটা দেখতে চেয়েছিলাম যে সংসদের প্রথম দিন আপনি যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত মানুষজনের জন্য শোক নেবেন?
এই সংসদে? এই জায়গাটাতে আমি আরেকটি প্রশ্ন করতে চাই, সেটা হলো যে এই যে রেওয়াজটা আমরা দেখলাম, অর্থাৎ এই শোক প্রস্তাব বলি বা যাই বলি না কেন, এটা দুটি প্রশ্ন উল্লেখ করে। একটা হচ্ছে এর মধ্য দিয়ে আলটিমেটলি যে সরকারি দল এবং বিরোধী দল তাদের মধ্যে যে রাজনৈতিক সম্পর্ক থাকবার কথা একটা সংসদে, সেই সীমারেখা বা যেই রেখাটি থাকে এই দুটি পোর্শনের মধ্যে, সেই রেখাটা কি ব্লার হয়ে গেল, কিছুটা ঝাপসা হয়ে গেল? এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এর মধ্য দিয়ে কি আমরা এই ইঙ্গিত পাচ্ছি যে ক্ষমতার বদল, অর্থাৎ আমি যখন ক্ষমতায় যাচ্ছি তখন আসলে আমার প্রতিপক্ষ বা যারা আগে ক্ষমতায় ছিল, আগের ক্ষমতায় থাকা কালে যা যা সিদ্ধান্ত নিয়েছিল তার সব কিছুই নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। বিষয়টা কি এরকম হচ্ছে কিনা? আপনি যদি শোক প্রস্তাবের বিষয়টা দেখেন, প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই একটা ঝাপসা হয়ে যাচ্ছে কিনা। অন্তত এই ইস্যুতে আমার মনে হয় ঝাপসা না, এক হয়ে গেছে। এটার একটা কারণ হতে পারে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য শোক আনতে হবে দেখে কি বিএনপি এইটা মানে মেনে নিল কিনা, এটাও একটা প্রশ্ন। কারণ ওই একই অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরী দণ্ডিত হয়েছিল। দণ্ডিত। আমি আবারও বলছি, এই বিচার নিয়ে নানান ধরনের কথা আছে, নানান রাজনৈতিক বক্তব্য আছে। একটি ট্রাইব্যুনালে বিচার করার পরে, সর্বোচ্চ আদালতে যাওয়ার পরে নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই বিচারটি হয়েছে। অনেকেই বলতে পারেন যে ওই বিচার ব্যবস্থা ফ্যাসিবাদী কায়দায় চলেছে বা আওয়ামী লীগ তার ইচ্ছা মতো চালিয়েছে, এটা সেটা অনেক। তাহলে এখনো তো ট্রাইব্যুনাল কাজ করছে। এখন আমি ট্রাইব্যুনালকে কি নিরপেক্ষ বলতে পারবো? ট্রাইব্যুনাল নিয়ে অলরেডি প্রশ্ন উঠে গেছে। আমরা টাকা পয়সা দেখেছি যে লেনদেনের বিষয় লেনদেনের বিষয়ে 1 কোটি টাকা দাবি করা, প্রথম আলো এবং নেত্র নিউজের একটা যৌথ প্রতিবেদন প্রকাশ হয়েছে কিছুদিন আগে। তো সেখানে আমরা দেখেছি যে সরাসরি এটা ফোন রেকর্ডটি আরেকটি চ্যানেল প্রকাশ করেছিল। তো এই বিষয়গুলো আমরা দেখেছি। তার মানে আসলে এই সমালোচনার ঊর্ধ্বে আসলে ট্রাইব্যুনাল যেতে পারেনি না শেষ পর্যন্ত। এবং আপনি যেটা বলেছিলেন যে হচ্ছে আগের সরকারের সব কিছুকে মানে বিসর্জন দিয়ে দেওয়া, এইটা বাংলাদেশের রাজনীতি তো চলছেই। আওয়ামী লীগ গত 17 বছরে মানে বিএনপিকে তো মানে সংসদের বাইরে যতভাবে পেরেছে তাকে তুলোধুনো করেছে। আর মানে মামলা, হামলা, নানানভাবে যতভাবে রাজনৈতিকভাবে পর্যদস্ত করা যায় সেটা করেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তার রায় নিয়েও অনেক ধরনের কথা আছে, তাকে চিকিৎসা থেকে শুরু করে সব কিছু নিয়ে বিএনপির এটা তো একটা বড় মানে সবসময়ের জন্য একটা তার কাছে মানে ইস্যু ছিল, এবং সরকারের কাছে সবসময় এই দাবিটাই তারা করেছে যে তাদের নেত্রীকে যেন চিকিৎসা করতে দেওয়া না হয়। সেটা আওয়ামী লীগ কখনোই শোনেনি। এখন এই সংসদে আওয়ামী লীগ নেই, বিএনপি অ্যাবসলিউট মেজরিটি, এবং বিএনপির একসময় জোটসঙ্গী ছিল জামাত, যদিও তারা এই নির্বাচন বা অনেক দিন থেকেই তারা আলাদাভাবে রাজনীতি করছে। কিন্তু যুদ্ধাপরাধীদের ইস্যুতে যখন আমি আজকে দেখলাম যে বিষয়টা মানে বিএনপির দিক থেকে প্রস্তাবটা আসলো, তখন একটু সন্দেহটা থাকে যে 4 দলীয় জোটটা আসলে ভাঙেনি, মানে জোটটা এখনো আছে, মানে মননে রয়ে গেছে। জোটের একাংশ সরকারি দলে, একাংশ বিরোধী দলে। হ্যাঁ, তাই তো। সেক্ষেত্রে প্রিভিয়াস সংসদের ক্ষেত্রে যেই একটা বিতর্ক ছিল, সমালোচনা ছিল, হাস্যরস হয়েছে প্রচুর, গৃহপালিত বিরোধী দল। জামায়াত ইসলামী কি গৃহপালিত বিরোধী দল হবে নাকি আসলে জামাত ইসলামী গৃহপালিত বিরোধী দল হবে না। জামাত ইসলামী মানে গৃহপালিত বিরোধী দল হবে না এই কারণে, কারণ ওর সংখ্যাটা বেশি। সংখ্যা কিন্তু অনেক কিছু মানে নির্ধারণ করে। সেই সঙ্গে জামাত এবং বিএনপি আমরা মানে পরিষ্কার যেটা দেখতে পেয়েছি যে তারা বিরোধী দুটো জোটে থেকে রাজনীতি করেছে, এবং এখন জামাতের সঙ্গে এনসিপি সহ আরও ছোট দু একটা দল আছে, বিএনপির সঙ্গেও গণসংহতি আন্দোলন এরা কেউ কেউ আছে। সংসদে এক ধরনের একটা মানে বিতর্ক বা রাজনীতির মাঠে বিতর্ক, বিরোধিতা, এগুলো সবসময়ের জন্যই থাকবে। কিন্তু কিছু জায়গায় বিএনপি কতটুকু পারবে সেটা নিয়ে সময়ই বলে দিবে। তার একটা বিষয় তো বললাম, মুক্তিযুদ্ধের প্রশ্নে। আমি একদমই শেষ প্রশ্নের দিকে আসি, সেটা হলো যে আমরা দেখেছি যে প্ল্যাকার্ড বলা হয়েছে বা যেই স্লোগানগুলো হয়েছে, যেই জায়গা থেকে কথা বলা হচ্ছে, প্ল্যাকার্ডে আমরা লেখা দেখেছি জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, হ্যাঁ, বিশ্বাসঘাতকতা বন্ধ করো, এই বিষয়গুলো এসেছে। তো জুলাই প্রশ্নটা সামনে চলে এসেছে। একটা খুবই গুরুত্বপূর্ণ ডিবেট তৈরি হয়েছিল যখন শপথ নিল, শপথের দিন থেকে একটা ডিবেট সংবিধান সংস্কার পরিষদের শপথ। হ্যাঁ, সংবিধান সংস্কার পরিষদের শপথটা বিএনপির জোটভুক্ত যারা, বিএনপি তো বটেই, বিএনপির জোটভুক্ত যারা, তারা কেউই সেই শপথটি নেয়নি।
বিপরীতে জামায়াত ইসলামী এবং তার জোটভুক্ত এনসিপি সহ বাকি যারা, তারা হচ্ছে এই শপথটি নিয়েছে। তো এটা নিয়ে আগে থেকেই একটা জল্পনা কল্পনা ছিল যে এটা নিয়ে একটা সংকট তৈরি হতে পারে, এবং আমরা দেখলাম যে জুলাই নিয়ে একটা প্ল্যাকার্ড হাতে হাতে, তার মানে একটা প্রস্তুতি নিয়েই আছে। আমাদের এখানে আলোচনার ক্ষেত্রে এখানে এসে বলেছিলেন যে আমরা আল আমিন নারায়ণগঞ্জ 4 আসনের আব্দুল্লাহ আল আমিন বলেছেন যে তার যদি এইটার পদ্ধতিগতভাবে সংসদে কেউ সরকারি দলের পক্ষ থেকে কোনো উদ্যোগ না আসে, তারা আবেদন করবেন এবং 60 জনের সইয়ের প্রয়োজন হয় এই আবেদনটা করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই সইটা করে আমি ধরে নিলাম যে একটা আবেদন হলো, 15 মার্চ পর্যন্ত তো মুলতবি আছে, তারপরে আমরা ধরে নিলাম যে একটা আবেদন হলো। সেক্ষেত্রে এই যে সংকটটা, আমরা এক ধরনের কিন্তু ডেমনস্ট্রেশন আমরা দেখলাম যে কি ধরনের হতে পারে, এইটা ভবিষ্যতে কেমন আকার নিতে পারে বলে মনে হচ্ছে? জুলাইয়ের প্রশ্নে বিএনপি কিন্তু এখন পর্যন্ত যেটুকু বলেছে যে বিশেষ করে সংবিধান সংশোধন পরিষদ, সংবিধান সংস্কার পরিষদের এটা যে কনস্টিটিউশনে থাকলে তারা এই কাজটা করবে। আমি আগেও একটা আলোচনায় এটা বলেছিলাম যে সংবিধান সংশোধন করতে পারে জাতীয় সংসদ, জাতীয় সংসদেরই এই এখতিয়ার আছে। মানে আমি যদি বিদ্যমান সংবিধানের কথা ধরি, আলাদা করে জুলাই সংস্কার পরিষদ করা এটা সংসদকে অবমাননা করা। কে বা কার মাথা থেকে সংবিধান সংস্কার পরিষদে আলাদা করে ধারণা এসেছে, মানে সেটা নিয়ে অনেক ধরনের কথা আছে, সেই কথা আমরা নতুন করে আমরা না তুলি। সংসদ সিদ্ধান্ত নেবে সংবিধানের এই বিষয়টা সংশোধন করা উচিত কি উচিত না, তারা এটা নিয়ে দীর্ঘ আলোচনা, এবং আপনি জানেন যে পঞ্চদশ সংশোধনের সময় কিন্তু দীর্ঘ আলোচনা হয়েছে, কমিটিতে আলোচনা হয়েছে, কমিটির সংসদে আলোচনা হয়েছে, কমিটির বাইরে আলোচনা হয়েছে। এই প্রক্রিয়াটা চলতে থাকবে। গণভোট নিয়েও অনেক ধরনের কথা আছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি যেটি, মানে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো যে বিএনপি সঠিক কাজটি করেছে, কারণ এটা একটি চাপিয়ে দেওয়া জিনিস ছিল। বিএনপি কিন্তু এটা বলেছে যে তাদের সঙ্গে বেইমানি করা হয়েছে, বা বেইমানি শব্দটা ব্যবহার করেনি, বলেছিল যে এক ধরনের প্রতারণা বা এইরকম ব্ল্যাকমেইল করা হয়েছে বা এই ধরনের কথা তারা বলেছিল। তো সেই অবস্থান থেকে বিএনপি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছে। জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদ, গণভোট, এইগুলো নিয়ে সংসদে উত্তপ্ত আলোচনা হবে, হওয়াটাও দরকার। যেই জিনিসটা নিয়ে মানুষ ভোট দিল, অনেকে ঠিকমতো বুঝতেও পারেনি, সংসদে যদি সেটা নিয়ে আলোচনা হয় তাহলে যারা অন্তত আগ্রহী হবে, তারা সংসদটা লাইভ ব্রডকাস্ট হয়, তারা সেটা দেখলো, তারা বুঝলো যে আলোচনাটা আসলে কি নিয়ে। শুধু ওই 4টা পয়েন্ট পরে হ্যাঁ অথবা নাতে ভোট দিয়ে এই বিষয়গুলো আসলে বোঝা যায় না। শুধুমাত্র তো সংসদে আলোচনা না, গণমাধ্যমে লেখা হয়, নানান দিকে আলোচনা হয়। এই যে বিতর্ক বা এই যে যদি আমি বিরোধও বলি, সেটা হওয়া উচিত এবং হওয়াটা খুব দরকার। মানুষের কাছে জিনিসগুলো পরিষ্কার হওয়া দরকার যে কি বলা হয়েছে, কি করতে চাচ্ছে, কি করতে চাচ্ছে না। দেখা যাক, আমরা আশাবাদী থাকি তর্ক বিতর্কের মধ্য দিয়ে বাংলাদেশ নিশ্চয়ই তার সঠিক পথটি বেছে নেবে। সেটা সংবিধান সংস্কার পরিষদ গঠনের মধ্য দিয়ে সংবিধান সংস্কার করার প্রক্রিয়াতে ঢোকার হোক, বা হচ্ছে বিদ্যমান যে বিধি, সেই বিধি অনুযায়ী জাতীয় সংসদের যেই এখতিয়ার, সেই এখতিয়ার বলেই হোক। সংবিধানে যদি কোনো সংশোধন আনতে হয় বা তার বিধিগত জায়গায় বা একদমই যেই ধারাগুলো আছে, যে ধারাগুলো প্রস্তাব করা হচ্ছে, সেই জায়গায় গণতান্ত্রিক পন্থায় চলবার জন্য বাংলাদেশের জন্য যা প্রয়োজন সেটা সামনে আসুক তর্ক বিতর্কের মধ্য দিয়ে। কিন্তু ওই যে সংসদের যেই রেওয়াজ রীতি, সেটা মেনে হোক, তর্ক বিতর্ক হোক, পথের কথা, মানুষের কথা জনপ্রতিনিধিরা জাতীয় সংসদে নিয়ে যাক। সাজিদুল হক এটাই বললেন যে এটা একটা ভালো চর্চা হতে পারে, ভালো চর্চার মধ্য দিয়ে আমরা একটা প্রাণবন্ত সংসদ পেতে পারি, এবং সেটাই আসলে মানুষের প্রত্যাশা। আমরা সেজন্য অপেক্ষা করব। আপনারা জানান আজকের সংসদে আপনারা যা দেখলেন প্রথম অধিবেশনের প্রথম দিন, সেখানে আপনাদের আশাটা কোথায় বা শঙ্কাটা কোথায়, জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।